ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু রাজ ক্যানভাস। তো জিএনএমএনএম এন্ট্রান্স 2022 যে কাউন্সিলিং প্রসেস এবং যাবতীয় সমস্ত কিছু সম্পর্কে আপডেট এই মুহূর্তে উঠে এসছে। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের কাউন্সিলিং যেটা আছে সেই কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আগস্টের সেকেন্ড উইক থেকে। স্পষ্টতই বলে দেওয়া আছে যে টেন্টেটিভ ডেট অফ স্টার্ট অফ অনলাইন রেজিস্ট্রেশন ফর ই কাউন্সিলিং সেকেন্ড উইক অফ আগস্ট 2022। তো তাহলে পরে সেখান থেকে তোমাদের শুরু হচ্ছে এবং যাবতীয় ডেট সম্পর্কে যা যা আছে, যে কত তারিখ থেকে শুরু হবে, কোন সময় থেকে কোন সময়ের মধ্যে হবে, সমস্তটা কিন্তু আগামীতে আসতে চলেছে। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে তোমাদের সিট ম্যাট্রিক্স। তো সিট ম্যাট্রিক্সটা আমরা একটু ডাউনলোড করে দেখে নেব সিট ম্যাট্রিক্স প্রসঙ্গে কি আছে এখানে। তো এই সিট ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি প্রথমত বলবো যে ফার্স্ট আওয়ার পর্যন্ত যে সিট ম্যাট্রিক্স ছিল তাতে যেরকম ফরম্যাটে যা যা ছিল সেগুলোই মোটামুটি সম্ভবত একই আছে। আমি পুঙ্খানুপুঙ্খ একটি একটি করে ইনস্টিটিউটের সিটগুলোকে দেখতে পারিনি, কিন্তু এখানে মোটামুটি যা নজরে আসছে, আমি 2-4টে ইনস্টিটিউট ট্যালি করার চেষ্টা করছিলাম এবং এএনএমের টোটাল সিট এর আগে যে আজকে ফার্স্ট আওয়ার পর্যন্ত যে স্ক্যান্ড কপিটি ছিল সেই স্ক্যান কপিরই মূলত প্রতিচ্ছবি বা প্রতিফলন আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে একটু সুন্দর করে টাইপ করে ফরম্যাট করে দেওয়া হয়েছে এবং যেগুলো আমি দেখতে পাচ্ছি যে এখানে জিএনএমের সিটগুলো আছে, সেখানে মেল গেটগুলো আরও ভালো করে ডিমার্কেশনের জন্য এখানে এমগুলো করে দেওয়া হয়েছে। ঠিক আছে। আর আরেকটি বিষয় আমার খুব বিশেষ করে আমি স্টুডেন্টদের যে কমেন্ট দেখি, সেখানে আমি গত বছরও দেখেছি, এবছরও দেখি, যে দেখবো আশা করি, বা ইতিমধ্যেও কয়েকজনের দেখেছি যে কোনগুলো গভর্নমেন্ট কোনগুলো প্রাইভেট। তো আমার মতে যে যখন এই সিট ম্যাট্রিক্স পাবলিশ করা হয় তখন এখানে গভর্নমেন্ট প্রাইভেটের ডিমার্কেশনগুলো দিয়ে দিলেও ছাত্রছাত্রীদের বুঝতে সুবিধা হয়। আমি আশা করব আগামীতে যদি কোনো দিন এরকমভাবে সম্ভব হয় বা হলে পরে আমার মনে হয় ভালো হবে, কারণ অনেক স্টুডেন্টই কোনগুলো গভর্নমেন্ট প্রাইভেট এগুলো নিয়ে বারবার চিন্তান্বিত হয়ে পড়ে। তো যাই হোক, আমি সেগুলো পরবর্তী তোমাদের বলে দেবো যে কোনগুলো গভর্নমেন্ট প্রাইভেট। এখানে ডিমার্কেশন থাকলে তোমরা নিজেরাই বুঝে নিতে পারতে। ঠিক আছে। তো এটা বললাম, আর এখানে নতুন করে বলবার কিছু নেই। ওভারঅল আমি একটা একটা করে ইনস্টিটিউট দেখিনি, তোমরা একটু দেখে নেবে হিসেব কষে, যে এখানে 123টি জিএনএমের ইনস্টিটিউট আছে, আমার পক্ষে দেখা সম্ভব হয়নি। তো যাই হোক, একই মোটামুটি মনে হচ্ছে সিট ম্যাট্রিক্স আছে। যদি পরিবর্তন হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি পরবর্তী ভিডিওতে এই নিয়ে চর্চা করব। কী কী ডকুমেন্টস লাগছে সেটা একটু দেখে নিচ্ছি। যে ডকুমেন্টস রিকোয়ার্ড ফর কাউন্সিলিং, এই নোটিফিকেশানটি একটু ডাউনলোড করে নেবো। তো দেখো, ডকুমেন্টসের ব্যাপারে যেটি বলা হচ্ছে, ডকুমেন্টস রিকোয়ার্ড ফর কাউন্সিলিং এএনএমআর অ্যান্ড জিএনএম 2022। প্রথমতই যে জিনিসটি আমি বলবো, যে এখানে বলাই আছে যে উইল নিড টু প্রডিউস অল অরিজিনাল ডকুমেন্টস অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশান ফর কাউন্সিলিং অ্যাট দ্য অ্যালোটেড ইনস্টিটিউট। অর্থাৎ এটা কিন্তু তোমাদের দিতে হবে, এবং ফেইলিং হুইচ অ্যাডমিশন উইল নট বি অ্যালাউড। অর্থাৎ এই কী কী লাগছে তোমাদের যখন ওই অ্যাডমিশনের সময়, সেগুলো একটু বুঝে নিতে হবে। প্রত্যেক স্টুডেন্টের যে প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার, অর্থাৎ তোমরা ফার্স্ট রাউন্ডে সিট অ্যালটমেন্টের সময় একটি প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে। তো এবং সেই সিট অ্যালটমেন্ট লেটার লাগবে। যাবতীয় যা যা ডাউনলোড কপির প্রিন্ট আউট বেরোবে সমস্তটাই কালার প্রিন্ট আউট করাবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট আউটে ছবি বোঝা যায় না। এগুলো নিয়ে পরবর্তীতে অ্যাডমিশন অফিসার তোমাদের সঙ্গে দু চার কথা বলবে, এগুলো কোনো মতেই কাম্য নয়। সেগুলোর ক্ষেত্রে আমি গত বছরও দেখেছি আমাদের স্টুডেন্টদেরই এই ঘটনা ঘটেছিল। ঠিক আছে। তো শম্ভুনাথ পণ্ডিতে এরকম ঘটনা ঘটেছিল, একটি আমার কাছে এসেছিলো, যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কপিতে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের প্রিন্ট আউট কপিতে কিন্তু কথা বলেছে। তো সেগুলো হবে না, পরবর্তীতে আবার দোকানে ছোটাছুটি করতে হবে। এগুলো অচেনা জায়গায় যদি বাইরে তোমার অ্যালটমেন্ট আসে, সেখানে গিয়ে এগুলো হুটোপাটি করে করাটাও কঠিন। এর জন্য বাড়ির থেকেই কাগজপত্র যা যা প্রিন্ট করাবে সেগুলো জেরক্স কপি আমি বলছি না, যেগুলো বোর্ডের যে নথি, প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার বা র্যাঙ্ক কার্ড, এগুলো সমস্ত কালার কপিতে প্রিন্ট করিয়ে রেডি রাখবে। আমি শুরুতেই বলে দিলাম। এবার যেটা লাগছে, যে 10th ক্লাস 10 অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট লাগবে। ক্লাস 12 মার্কশিট লাগবে। যারা গ্রাম পঞ্চায়েত এরিয়ার তাদের ক্ষেত্রে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যাপেন্ডিক্স 1 কম্পিটেন্ট অথরিটিকে দিয়ে এটা তৈরি করিয়ে নেবে এবং এটাকে কিন্তু সাবমিট করতে হবে। ঠিক আছে। যারা টাউনশিপ এরিয়ার অর্থাৎ মিউনিসিপ্যাল এরিয়া বা কর্পোরেশন এরিয়ার রয়েছে তাদের ক্ষেত্রে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যাপেন্ডিক্স 2 কম্পিটেন্ট অথরিটিকে দিয়ে এগুলো সাইন করে রেডি রাখো। কী কী ফরম্যাট আছে, কীভাবে কী করতে হবে, আমি নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো। SC ST OBC OBCB এই জাতীয় রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টদের ক্ষেত্রে কম্পিটেন্ট অথরিটি ইস্যু করা যে কাস্ট সার্টিফিকেট সেটাকে সাবমিট করতে হবে। EWSদের ক্ষেত্রে EWS সার্টিফিকেট দেখাতে হবে। এবার যারা আছে যে ফিমেল ক্যান্ডিডেট বিলঙ্গিং টু অরফেনেজ, এদের ক্ষেত্রে যারা অরফেন এজে হোমে যারা থাকো তাদের ক্ষেত্রে হোম কর্তৃপক্ষের ইস্যু করা যে প্রপার সার্টিফিকেট, সেটা কিন্তু প্রপার চ্যানেল থেকে নিয়ে সেটাকেও সাবমিট করতে হবে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন। ওকে। এবার
যাদের ক্ষেত্রে লেডি সিভিল ডিফেন্স সার্টিফিকেট ভলেন্টিয়ার আছে তাদের ক্ষেত্রে সিডি র্যাঙ্ক যাদের এসছে, মূলত সিডি র্যাঙ্ক যাদের এসছে তাদের ক্ষেত্রে সিভিল ডিফেন্স সার্টিফিকেট দিতে হবে। এএনএম পাস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ফাইনাল মার্কশিট অফ এএনএম এক্সামিনেশান সেটা আপনারা শো করবেন। যারা আছে যে এএনএম পাস ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে নার্সিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটাও আপনাদেরকে শো করতে হবে। এবার দেখুন যারা আপনারা এএনএম পাস ক্যান্ডিডেট অ্যান্ড এমপ্লয়েড বাই ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট, যারা বর্তমানে সরকারিভাবে মানে রাজ্য সরকারের অধীনস্থ এএনএম পদে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটেরও বিষয় আছে, সেটাও আপনাদেরকে দিতে হবে। অল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কী দিতে হচ্ছে যে ক্যান্ডিডেটস মাস্ট নোট ফ্রম দ্য ওয়েবসাইট হিজ অর হার ইউনিক অ্যালটমেন্ট আইডি। এই ইউনিক অ্যালটমেন্ট আইডি আপনাদের কিন্তু নোট করতে হবে, which will be required by the concerned admission officer of the institute at the final stage of admission। কাজে এই ইউনিক অ্যালটমেন্ট আইডি যে নাম্বারটি থাকবে সেটাকে আপনাদেরকে সুন্দরভাবে মানে নোট করে রাখতে হবে, কারণ এটা কিন্তু আপনাকে অ্যাডমিশন অফিসার, কর্তব্যরত অ্যাডমিশন অফিসার সে আপনাকে কিন্তু দেখে বা আপনার কাছ থেকে এই জিনিসগুলো যাবতীয় চাইবে। এবার যারা আছে, এবার অল ক্যান্ডিডেটদের ক্ষেত্রেই দেখো কি যেটা আছে যে মাস্ট ক্যারি মোবাইল ফোন with the SIM number registered during application to receive OTP at the final stage of admission confirmation। অর্থাৎ যে নাম্বারটি মানে সরাসরি ওয়েবসাইটে একবার রেজিস্টার করা হয়েছে সেই নাম্বারটিকে কিন্তু নিয়ে যেতে হবে এবং তোমাদের এর পরবর্তী কাউন্সেলিং রেজিস্ট্রেশনের সময়ও কিন্তু সেইভাবেই এগোতে হবে, অ্যাডমিশনের সময়ও সেই নাম্বারটিকে ক্যারি করতে হবে। কারণ অ্যাডমিশন হওয়ার সময় তোমাদের কিন্তু ফোনে নোটিফিকেশান আসবে, নোটিফিকেশান মানে ওটিপি আসবে, সেই ওটিপির বেসিসেই কিন্তু তোমার অ্যাডমিশন কনফার্মেশন হচ্ছে। তো এর জন্য বলছি যে যারা ক্যাফেতে করতে যাও, অনেক সময় ক্যাফের দোকানদার দাদার মানে মোবাইল নাম্বার দিয়ে দিল, এগুলো কিন্তু করতে যাবে না, নিজের নাম্বার দেবে এবং সেই অনুযায়ী কিন্তু সেগুলোকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এটা গেল প্রথম বিষয় যে কী কী ডকুমেন্টস লাগছে। এবার যে জিনিসটা আছে যে আজকে যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানে কী কী পয়েন্টস উঠে আসছে আমাদের সামনে সেগুলোকে বলবো, যদিও এগুলো ডিটেলসে বোঝা যায় একটি কাউন্সেলিং করলে পরে আরও ভালো করে বোঝা যায়। আজকের যে 28/7/2022 নোটিফিকেশান, এখানে স্পষ্টভাবেই বলা হচ্ছে যে এখানে দিস নোটিস ইজ পাবলিশড ফর অ্যাডভান্স ইনফরমেশন টু ক্যান্ডিডেটস, টাইম টেবিল উইল বি পাবলিশড ইন ডিউ কোর্স অফ দ্যাট টাইম ওয়েল বিফোর দ্য স্টার্টিং অফ অনলাইন রেজিস্ট্রেশন। তো এটা একটা অ্যাডভান্স ইনফরমেশান দেওয়া হচ্ছে, আগামীতে কিন্তু আরও নোটিফিকেশন মানে এই যে প্রপার যে টাইম টেবিল সেগুলো কিন্তু বোর্ডের ওয়েবসাইটে আসবে, এলে জানাবো অবশ্যই। সেকেন্ড উইক থেকে কাউন্সেলিং শুরু হচ্ছে এবং সেটা তো বলেই দিয়েছি। আর দ্বিতীয় কথা আরও একটি বলে দিচ্ছি যে সিট ম্যাট্রিক্সের ব্যাপারে তোমরা হয়তো অনেকেই বলবে স্যার আপনি তো কিছুদিন আগে বলেছেন যে সিট বাড়বে, তো আমি আবারও বলছি যে এখনও কাউন্সেলিংয়ের দেরি আছে। তো কাউন্সেলিংয়ের 2 সপ্তাহের আগে আবার কোনো সিট ম্যাট্রিক্স আসে কি না সেটা একটা দেখবার বিষয়। আর দ্বিতীয় কথা, নিজেরা একটু ভাববে যে সমস্ত কোর্সগুলো মানে যে সমস্ত ইনস্টিটিউটগুলোতে বর্তমানে সিট যা চলছে স্ট্রেংথ, যেমন এএনএমের ক্ষেত্রে দেখা যাচ্ছে একাধিক ইনস্টিটিউশনের নামই নেই, তাহলে সেখানে তো কোর্সগুলো চলছে, কোর্সগুলোকে সেই সমস্ত ইনস্টিটিউট থেকে তুলে দেবে। আর দ্বিতীয় কথা রইল বাকি যে সেখানে যারা কর্তব্যরত স্যারেরা ম্যাডামরা রয়েছেন, তো তাদেরকে আগামীতে তারা কোন স্টুডেন্টদেরকে পড়াবেন, তো এটাও একটা বড় প্রশ্ন। আর নার্সিংয়ের এই ডিমান্ডের বাজারে আমার এখনও মনে হচ্ছে যে আগামীতে কিছু সম্ভাবনা আসার মানে আশা, আমি অপটিমিস্টিক ভিউ পয়েন্ট থেকে আমি আবারও বলছি আসতে পারে। কারণ WBNCর একটি নোটিফিকেশান কিছুদিন আগে এসেছিল এবং WBNC কিন্তু সেখানে একটু কলেজগুলোর উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছিল বা একটি বিষয় বলেছিল যে সেগুলো ক্রিয়া প্রক্রিয়া যা আছে সেগুলো চলছে। এখন দেখা যাক, আমি আবারও বলছি আমি সবসময়ই অপটিমিস্টিক ভিউ পয়েন্ট থেকে নজর রাখবো যে আগামীতে কিছু হয়তো সিটগুলো ওইভাবে কমে যাওয়া, ইনস্টিটিউট স্পেসিফিক একদম কোর্সগুলোকেই তুলে দেওয়া, এটা একটু আমার কাছেও একটা বিস্ময়ের জায়গা। যদি হয় তাহলে কিছু করার নেই, ঠিক আছে। তো এটা আমি আবারও বলে দিচ্ছি, তো দেখা যাক আগামীতে সময় বলবে কি হয়। এবার দেখো যে রুলস অ্যান্ড গাইডলাইন্স যেটা আছে এগুলো একটা একটা করে বলছি, তবুও এগুলো বলছি যে ভালো করে বুঝতে হলে কাউন্সেলিংটাই বুঝতে হয়। এখানে দেখো বলা আছে যে অল অ্যাসপেক্টস অফ দ্য কাউন্সেলিং, রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, অ্যালটমেন্ট, পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি, প্রভিশনাল অ্যাডমিশন এটসেট্রা উইল বি ইন সেন্ট্রালাইজড অনলাইন প্রসেস অনলি। অর্থাৎ টোটালটাই অনলাইন প্রসেসে, অনলাইন কাউন্সেলিং, রেজিস্ট্রেশন থেকে শুরু করে একদম অ্যাডমিশন, প্রভিশনাল অ্যাডমিশন পর্যন্ত যাবতীয়, ঠিক আছে। এবার যেটা আছে যে দ্য কাউন্সেলিং উইল বি ফর অ্যাডমিশন ইন দ্য ইনস্টিটিউটস অ্যান্ড কোর্সেস অ্যাজ মেনশনড ইন দ্য অ্যাপ্রুভ সিট ম্যাট্রিক্স রিসিভড ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ HNFW, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অ্যান্ড পাবলিশ অ্যাট দ্য বোর্ডস ওয়েবসাইট।
তাহলে যেরকমভাবে সিটের অ্যাপ্রুভাল যা যা সিট ম্যাট্রিক্স এসছে সরকারিভাবে অনুমোদিত হয়ে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে, সে অনুযায়ী কিন্তু কাউন্সিলিং থেকে সিট অ্যালটমেন্ট সমস্ত কিছু হবে। এবার দেখো যেটি বলেছে যে এনি ক্যান্ডিডেটস মিটিং দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড সিকিউরিং এ র্যাঙ্ক GMR in the common entrance examination 2000 ANM GNM 2022 held for the purpose can register for counseling। অর্থাৎ যারা GMR পেয়েছো, GMR যারা পরীক্ষা দিয়েছে প্রত্যেকেই পেয়েছে, সে 1 লাখ হোক আর 1000 হোক, তো কাজে প্রত্যেকেই কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে পারবে, কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে। এবং আমি সচেতনভাবে আবারও বলে দিচ্ছি, তোমার র্যাঙ্ক যাই হয়ে থাক না কেন সেখানে তুমি কিন্তু কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করো। গভর্নমেন্ট প্রাইভেট সমস্ত ইনস্টিটিউশনে যাওয়ার ক্ষেত্রেই কিন্তু কাউন্সিলিংয়ের থ্রুতেই যেতে হবে তোমায়, ঠিক আছে। তোমার র্যাঙ্ক যাই হয়ে থাক, তুমি যদি গভর্নমেন্টে পাওয়ার হয় গভর্নমেন্টে পাবে এবং সে অনুযায়ী চয়েস ফিলিং করবে, এবং প্রাইভেটে পাওয়ার হলে কিছু করার নেই, র্যাঙ্ক পেছনে আসলে প্রাইভেটে অ্যালটমেন্ট হবে, কিন্তু কাউন্সিলিংয়ে পার্টিসিপেট না করলে পরবর্তীর কোনো কিছু হবে না। হলো এবার যেটি আছে যে দেয়ার উইল বি 3 রাউন্ডস অফ কাউন্সিলিং, নেমলি অ্যালটমেন্ট রাউন্ড, আপগ্রেডেশন এবং মপ আপ। অ্যালটমেন্ট, আপগ্রেডেশন, মপ আপ এই 3টে হয়। এছাড়াও গত বছরের যদি পয়েন্ট অফ ভিউ থেকে বলি, WBJEBর পোর্টাল ছাড়াও silcon.co.in কিন্তু পরবর্তীতে একাধিক রাউন্ডের কাউন্সিলিং হয়েছিল, এক্সটেন্ডেড মপ আপ যেগুলোকে বলা হয়েছিল, ঠিক আছে। সেগুলো এবছর হবে কি না সেগুলো আগামীতে বলবে, মানে আগামীতে সেগুলো আপডেট আমরা পাবো, ঠিক আছে। তার পরবর্তীতেও স্পট কাউন্সিলিংও হয়েছিল। এই যাবতীয় সমস্ত ক্ষেত্রে যদি পার্টিসিপেশান তোমার থাকতে হয় তাহলে কিন্তু ফার্স্ট রাউন্ডের শুরুতেই রেজিস্ট্রেশন করতে হবে। এবার যেটি বলছে যে রেজিস্ট্রেশন ইজ অ্যালাউড অনলি অ্যাট দ্য বিগিনিং অফ ফার্স্ট রাউন্ড, তাহলে ফার্স্ট রাউন্ডের সময়ই তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। এবং রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটরি ফর কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন, রেজিস্ট্রেশন কিন্তু একদম পুরোপুরিভাবে করতেই হবে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে হলে এবং অ্যাডমিশন নিতে হলে, নাহলে কিন্তু পরবর্তী সমস্ত ধাপের থেকে তুমি একবারেই ছিটকে গেলে। A candidate not registered within the pre-declared period of registration will not be considered for allotment of any seat in any round under any circumstances। অর্থাৎ রেজিস্ট্রেশনে পার্টিসিপেট না করলে কিন্তু পরবর্তীর আর কোনো সম্ভাবনাই থাকছে না, তোমাকে আর কোনোভাবেই কিন্তু এই বছরের যে ভর্তি প্রক্রিয়া তাতে তুমি অংশগ্রহণ করতে পারবে না। রেজিস্ট্রেশন ফি ফর কাউন্সিলিং ইজ 500, ঠিক আছে, 500 টাকা দিয়ে কিন্তু তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এবং এটা কিন্তু নন রিফান্ডেবল মানি। তার পরবর্তীতে দ্য বোর্ড উইল নট কনভার্ট, এটা কিন্তু ভালো করে বুঝে নাও, কনভার্ট এনি ভ্যাকেন্ট সিট ইন এনি রিজার্ভ ক্যাটাগরিজ দ্যাট ইজ SC ST OBC A OBC B অ্যান্ড PWD টু জেনারেল/আনরিজার্ভড ক্যাটাগরি ইন এনি রাউন্ড অফ দিস কাউন্সিলিং। অর্থাৎ যেগুলো ওপেন ক্যাটাগরির সিট থাকবে অর্থাৎ জেনারেলের সিট, সেগুলো কিন্তু বিশেষ করে রিজার্ভ ক্যাটাগরির স্টুডেন্টরা মেরিটের বেসিসে নিতে পারে, কিন্তু কখনোই এই রিজার্ভ ক্যাটাগরির স্টুডেন্টরাকে জন্য যে সিট সেটা কিন্তু ওপেন ক্যাটাগরি স্টুডেন্ট বা আদার কাস্ট ক্যাটাগরির স্টুডেন্টরা নিতে পারবে না। এটাই হচ্ছে ব্যাপার, যে ওপেন ক্যাটাগরির সিট যেটা সেটা ওপেন, সবাই আসতে পারে বেস্ট অন হিজ অর হার মেরিট, বেস্ট অন স্টুডেন্টস মেরিট, কিন্তু রিজার্ভ ক্যাটাগরির সিটগুলো যেগুলো থাকবে সেগুলোর মধ্যে SCর জন্য রিজার্ভ সিটে SC ক্যান্ডিডেটই আসতে পারবে, STর জন্য রিজার্ভ সিটে ST ক্যান্ডিডেট আসতে পারবে, OBC A B PWD এগুলোর ক্ষেত্রেও একই রকমভাবেই হবে, ঠিক আছে। এবার দেখো রেজিস্ট্রেশন প্রসেস যেটা আছে সেগুলো আমরা অ্যাকচুয়ালি এগুলো করে করে দেখালে কাউন্সিলিংয়ের সময় তখনই ভালো বোঝা যায়, তবে একটু মুখবন্ধ হিসেবে যা যা বলা হচ্ছে সেগুলোই বলে দিচ্ছি সংক্ষেপে। যে ক্যান্ডিডেটস নিড টু প্রোভাইড নেসেসারি পার্সোনাল ডিটেলস, অ্যাকাডেমিক ডিটেলস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ফর, এখানে দেখো একদম বলে দেওয়া হচ্ছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা কেন নেওয়া হচ্ছে, বলছে যে ফর ইন কেস অফ এনি রিফান্ড, অর্থাৎ আগামীতে যদি কোনো রিফান্ড ইস্যু ক্রিয়েট হয়, মানে তুমি কোর্স কন্টিনিউ করবে না বা কি, সে অনুযায়ী যদি কোনো কন্ডিশন ক্রিয়েট হয় তাহলে সেই রিফান্ড তোমার সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। এর জন্য নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবে আর হচ্ছে অ্যাড্রেস, এই যাবতীয় কিছু তোমায় দিতে হবে অ্যাট দ্য টাইম অফ রেজিস্ট্রেশন। তার পরবর্তীতে ক্যান্ডিডেটস মাস্ট প্রোভাইড হিজ অর হার অ্যাপ্লিকেশান নাম্বার, রোল নাম্বার ফর ANM GNM অ্যান্ড প্রোভাইড ফলোয়িং ইনফরমেশান। তো তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার, রোল নাম্বার এগুলোকে ইনপুট দিতে হবে এবং যে নিম্নলিখিত যে সমস্ত পয়েন্টসগুলো আছে সেগুলোকেও ইনপুট দিতে হবে। পাসিং স্ট্যাটাস, ফুল মার্কস অ্যান্ড অবটেইনড মার্কস ইন ক্লাস 12, ক্লাস 12-এর টোটাল মার্কস কত পেয়েছো, পাসিং স্ট্যাটাস এগুলো দিতে হবে, ঠিক আছে। তার পরবর্তীতে পাসিং স্ট্যাটাস, ফুল মার্কস অ্যান্ড অবটেইন মার্কস ইন ইংলিশ ইন ক্লাস 12, ইংলিশে প্রাপ্ত নাম্বার, টোটাল মার্কস কত সেগুলো দিতে হবে। তার পরবর্তীতে ইফ কোয়ালিফাইং এক্সামিনেশান ANM, যদি আপনি ANM পাস করে থাকেন তাহলে আপনাকে যেগুলো বলছে যে দেন এখানে ফুল মার্কস অ্যান্ড অবটেন মার্কস ইন ANM, আপনার ANM-এর যে টোটাল মার্কস সেটা যারা ANM পাস করে গেছেন আমি তাদের উদ্দেশ্যেই বলছি, এটা যারা ফ্রেশ ক্যান্ডিডেট
তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল হচ্ছে না। ঠিক আছে, আপনাদের টোটাল মার্কস কত ছিল এবং অবটেইন মার্কস কত পেয়েছেন সেটাকে দিতে হবে। ইফ কোয়ালিফাইং এক্সামিনেশান এএনএম, এটাও আবারও আপনারা যারা এএনএম পাস করে গেছেন তাদের জন্যই বলা হচ্ছে। দেন নার্সিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট নাম্বার অ্যান্ড ডেট, সেটাকে কিন্তু আপনাদের এখানে দিতে হবে। আবারও এই পয়েন্টটিও আপনাদের জন্য, এএনএম যারা পাস করেছেন তাদের জন্য, যে কোয়ালিফাইং এক্সামিনেশান এএনএম, তাহলে পরে বলছে যে দেন নেচার অফ এমপ্লয়মেন্ট, তার মানে যেটা যে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে আপনি কাজ করছেন নাকি আদার কোনো ইএসআই হসপিটাল না সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে কাজ করছেন, নাকি আপনি এখনও আনএমপ্লয়েড, সেটাও আপনাকে কিন্তু মেনশন করতে হবে, আপনার ওয়ার্কিং স্ট্যাটাসটাও। ঠিক আছে, আর যদি আপনি এখানে এমপ্লয়মেন্ট টাইপ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে অর্থাৎ স্টেট গভর্নমেন্টের এএনএম হিসাবে কর্মরত আছেন, তাহলে আপনার ডেট অফ জয়েনিং অনুযায়ী আপনাকে কিন্তু সেই ডেটটিকে মেনশন করতে হবে এবং সেটার থেকে এক্সপিরিয়েন্স আপনার যেটা আসছে ডেট অফ জয়েনিং থেকে টিল 18/1/2022 পর্যন্ত সেটাকেও আপনাকে মেনশন করে দিতে হবে। এবং এখানে বলছে যে ক্যান্ডিডেটস মাস্ট বি ভেরি কশিয়াস অ্যাট দ্য টাইম অফ providing various information during registration. There is no provision to make any correction, editing after final submission of the registration by the candidate. Hence, if no choice of college course is available to the candidate or no seat is allotted due to wrong input given by the candidates, WBJB will not be legally responsible for such wrong input given by a candidate and any of its after effect. অর্থাৎ যখন এই কাউন্সেলিংয়ের জন্য সমস্ত ডিটেলসগুলো দেওয়া হবে সেগুলোকে কিন্তু ইনফরমেশনগুলো সচেতনভাবে দিতে হবে। ঠিক আছে, এবং সেখানে একবার ফাইনাল সাবমিটের পরবর্তীতে এটাকে কিন্তু আর মডিফিকেশান করা যাবে না। এর জন্য এর পরবর্তী যা যা কনসিকুয়েন্স, সিট অ্যালটমেন্টের যাবতীয় বিষয়, সেগুলো এর উপর ডিপেন্ডেন্ট। যদি কোনো কারণে আপনার বা তোমাদের ভুল ত্রুটির জন্য সিট অ্যালটমেন্ট না হয়, বোর্ড কিন্তু কোনোভাবেই দায়ী নয়, কারণ এগুলো সবখানেই লাস্টে টিক বক্স চেক করে করে যেতে হয়, চেক বক্সে টিক করে করে যেতে হয়। কাজে সমস্ত ওগুলোকে ভালো করে পড়ে করতে হবে, হুটোপাটি করে ওগুলো হয় না। এবার দেখো চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে যেটা আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ, এগুলো আর পড়ছি না, এত বড় জিনিস এগুলো পড়ে পড়ে হবে না, এগুলো একবারে করেই দেখানোর জিনিস এগুলো বেসিক্যালি। ম্যাক্সিমাম নাম্বার অফ সমস্ত কিছু যা যা আছে যে ইনস্টিটিউট, সেগুলোকে চুজ করা যেতে পারে, তাহলে পরে সিট অ্যালটমেন্টের প্রবাবিলিটি বাড়ে, এগুলোকে বুঝতে হবে। এবং এখানে সেগুলোই লেখা আছে যে ডিউরিং রেজিস্ট্রেশন ওয়ান্স অ্যাকাডেমিক্স কোর্স আর গিভেন অ্যান্ড রেজিস্ট্রেশন ফি পেইড, দ্য ক্যান্ডিডেট ক্যান ভিউ অল চয়েসেস of institute and courses available to him or her according to his or her eligibility criteria based on the inputs provided by him or her. অর্থাৎ একবার ওই সিটে মানে রেজিস্ট্রেশনের ফিস পেমেন্ট করার পর অ্যাকাডেমিক্স কোডের ডিটেলসগুলো দেওয়ার পর সমস্ত চয়েস ফিলিংয়ের জন্য লিস্ট চলে আসবে, সেখান থেকে দিতে হবে, মানে সেখান থেকে চয়েস করতে হবে। আফটার সিলেক্টিং ইনস্টিটিউশনস কোর্স, দ্য ক্যান্ডিডেটস উইল অ্যারেঞ্জ হিজ অর হার চয়েস ইন অর্ডার অফ হিজ অর হার প্রায়োরিটি, অর্থাৎ প্রায়োরিটি বেসিস কোনটা 1 নম্বরে থাকবে কোনটা 2 নম্বরে থাকবে সেগুলোকে চুজ করতে হবে। ঠিক আছে, এবং ম্যাক্সিমাম নাম্বার অফ ইনস্টিটিউটকে চুজ করলে পরে সেখানে মানে চান্স পাওয়ার প্রবাবিলিটি বাড়ে, এবং এগুলোকে মাথায় রেখে চুজ করতে হয়। এখানে সেগুলোই তোমরা দেখতে পারবে, এখানে সেগুলোই বলা আছে। আমি এগুলো একটা একটা করে পড়ে মানে কি বলবো, ইফ এ ক্যান্ডিডেট ডাজ নট গিভ এনি চয়েস অবভিয়াসলি হি অর শি উইল নট বি গিভেন এনি অ্যালটমেন্ট, চয়েস তোমাকে ফিল করতে হবে, নাহলে কোনো অ্যালটমেন্ট পাবে না, এগুলো বাস্তব কথা। ক্যান্ডিডেটস মাস্ট বি ভেরি জুডিশিয়াস অ্যান্ড কশাস হোয়াইল সিলেক্টিং দ্য চয়েসেস, কারণ এখানে কি বলা হচ্ছে যে মানে খুব সচেতনভাবে এগুলো করতে হবে। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু সিলেক্ট ম্যাক্সিমাম, যেটা বারবার বলছিলাম, অ্যান্ড ম্যাক্সিমাম অবলিক অল পসিবল ইনস্টিটিউটস ব্রাঞ্চেস, দিস এনশিওর দ্যাট হি অর শি অলওয়েজ গেটস অ্যান অ্যালটমেন্ট, মানে ম্যাক্সিমাম ইনস্টিটিউট চুজ করলে পরে অ্যালটমেন্ট আসার প্রবাবিলিটি বাড়ে। দ্য ক্যান্ডিডেট ক্যান অলওয়েজ অপ্ট ফর আপগ্রেডেশন আফটার অ্যাকসেপ্টিং দ্য কারেন্ট অ্যালটমেন্ট, অর্থাৎ প্রথমের দিকে আমি এর জন্য বারবার বলি ম্যাক্সিমাম ইনস্টিটিউট চুজ করার ক্ষেত্রে যদি গভর্নমেন্টে অ্যালটমেন্টে আসার মতন র্যাঙ্ক হয়ে থাকে, তুমি যদি শুধুমাত্র গভর্নমেন্টেই করতে চাও, তাহলে সেই অনুযায়ী বুদ্ধিদীপ্ততা দিয়ে সিলেক্ট করতে হবে, প্রেফারেন্সকে এমনভাবে সাজাতে হবে যাতে গভর্নমেন্টে আসে। প্রথমের দিকে সমস্ত গভর্নমেন্টগুলোকে রাখাটা বাঞ্ছনীয়। যদি কোনো ক্ষেত্রে স্টুডেন্টের র্যাঙ্ক একান্তই বেশি, তাহলে সেক্ষেত্রে তার গভর্নমেন্ট তো দিতেই হবে এবং তার সঙ্গে সঙ্গে প্রাইভেটগুলোকেও রাখতে হবে, ইন অর্ডার সেভাবে সাজাতে হবে। এগুলো ডিপেন্ড করে যে স্টুডেন্টের কীরকম ধরনের র্যাঙ্ক এসছে কী, এগুলো একটা ছোটোভাবে এভাবে বলে দেওয়া যায় না। ইন জেনারেল যদি বলতে হয় কীভাবে কাউন্সেলিং করতে হবে,
শুরুতে এলিজিবিলিটি অনুযায়ী জিএনএম এএনএম প্রেফারেন্স অনুযায়ী রেখে, যদি জিএনএম প্রেফারেন্স থাকে তাহলে উপরে সমস্ত জিএনএম রেখে, যদি এএনএম প্রেফারেন্স থাকে তাহলে উপরে সমস্ত এএনএম রেখে গভর্নমেন্টেরগুলো, ঠিক আছে, রেখে তার পরবর্তীতে যেগুলো রিমেইনিং থাকছে তুমি চয়েস করতে চাও, সেক্ষেত্রে ফি স্ট্রাকচার প্রাইভেটের দেখে, সিট দেখে, অ্যাকাডেমিক ফ্যাসিলিটি ফ্যাকাল্টি কেমন আছে সেগুলো দেখে তোমাদেরকে সে অনুযায়ী প্রাইভেটগুলো চুজ করতে হবে। ম্যাক্সিমাম চুজ করলে পরে তোমার অ্যালটমেন্ট আসার প্রবলিটি বাড়ে। আবারও বলছি, প্রথমে গভর্নমেন্ট রাখলে গভর্নমেন্ট আসার চান্স বেশি, প্রথমে প্রাইভেট রাখলে অ্যালটমেন্ট প্রাইভেটে বেঁধে যাবে, এটা কিন্তু বাস্তব ঘটনা। যাই হোক, এগুলো নিয়ে পরবর্তীতে আসবো, তোমাদের যদি ইন্টারেস্ট থাকে আমি অবশ্যই এগুলোকে ডিটেলসে বলে দেবো, ঠিক আছে। এগুলো মানে অত সংক্ষেপে বলবার মতন জায়গা নয়। যেটা আছে যে এখানে চয়েস লকিংয়ের যে বিষয় আছে, ক্যান্ডিডেটস মাস্ট লক হিজ অর আর চয়েস উইদিন দ্য প্রি অ্যানাউন্সড ডেট, চয়েসগুলোকে লক করতে হয়, চয়েসগুলো লক করলে পরে সেই অনুযায়ী কিন্তু পরবর্তীতে তোমার যখন সিট অ্যালটমেন্ট দেখা হবে সেই অনুযায়ী দেখে আসবে এবং অ্যালট করবে, এবং সেই চয়েস লকিংয়ের প্রিন্ট আউট কপিও তোমাদেরকে নিয়ে রাখতে হবে ফার্দার রেফারেন্সের জন্য। এবং যদি কোনো স্টুডেন্ট ইফ এ ক্যান্ডিডেট ফেলস অবলি ফরগেট টু লক হিজ অর হার চয়েসেস উইদিন দ্য প্রি অ্যানাউন্সড ডেডলাইন্স, তাহলে পরে কী হচ্ছে, হিজ অর হার লাস্ট সেভ চয়েস উইল বি কনসিডার্ড দ্য ফাইনাল অ্যান্ড উইল বি লকড অটোমেটিক্যালি আফটার দ্য শিডিউল ডেট অফ টাইম। অর্থাৎ যেরকমভাবে তুমি তোমাকে কিন্তু এর জন্য ইন অর্ডার সাজিয়ে চয়েসগুলোকে লক করা উচিত, নাহলে অগোছালোভাবে থাকলে প্রথমে গভর্নমেন্ট প্রাইভেট মিলেমিশে যা ইচ্ছে পড়ে থাকলো, তাহলে কিন্তু অ্যালটমেন্ট সেভাবে দিয়ে দেবে, তখন কিন্তু কিছু করার নেই। আচ্ছা, এগুলো অনেক বিস্তারিত জিনিস, এগুলোর মধ্যে আমি আর যাচ্ছি না, কারণ এগুলো সময় তোমাদেরকে সমস্ত কিছু বলে দেবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে কী কী ডকুমেন্টস লাগছে এগুলো তো আগেই বলে আসলাম, আগেই দেখিয়ে এসেছি, ওগুলোই আবার লেখা আছে তোমাদেরকে, ঠিক আছে। তো ফার্স্ট রাউন্ডের শুরুতেই যে কাউন্সেলিং হচ্ছে সেগুলো, এবং তার পরবর্তী আপগ্রেডেশন করতে চাইলে আপগ্রেডেশন ইয়েস নোর ব্যাপার থাকে, যাদের অ্যালটমেন্ট আসবে তারা আপগ্রেড করতে চায় সে অনুযায়ী আপগ্রেড করতে হবে, এগুলো আমি সময়ের সাথে সাথে সমস্তটাই বলে দেবো। তো এই ভিডিওটি এখানেই রাখছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।